রাধে রাধে, সবাইকে সুস্বাগতম আমার এই চ্যানেলে। আজ আমরা শুরু করব মডেল সেট 3 রায় মার্টিনের A to Z সলভ ক্লাস 11-এর। চলো প্রথম থেকে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একটা পরাবর্ত চক্রাকার পদ্ধতি দিয়েছে। কি দিয়েছে? পরাবর্ত চক্রাকার প্রক্রিয়া দিয়েছে। ঠিক আছে, এই গ্রাফটাই যদি আমি এখানে একটু এঁকে নিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এঁকে নেওয়ার কোনো দরকার নেই, এখান থেকে আমি বুঝিয়ে দিই। ধরো আমি কথা বলছি এক্স ওয়াই এর, যেহেতু এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এর পরিবর্তন চেয়েছে, আমি যদি এক্স ওয়াই এর দিকে লক্ষ্য রাখি, তো এক্স ওয়াই এর দিকে লক্ষ্য রাখলে কি দেখবো, কি দেখা যাবে বলো তো? এক্স ওয়াই এর দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে বোঝা যাবে যে এখানে কি, এখানে আয়তনটা রয়েছে কনস্ট্যান্ট, কারণ ভি ওয়ান রয়েছে। তো ভি ওয়ান অর্থাৎ ভলিউম তোমার এখানে কনস্ট্যান্ট, ভলিউম কি তোমার এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, যার কারণে এটা হয়ে গেল সম আয়তনিক কার্য, সম আয়তনিক সম আয়তনিক প্রক্রিয়া, সম আয়তনিক প্রক্রিয়া। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্টে যদি যাই আমরা, অর্থাৎ কিসে, ওয়াই টু জেডে যাই, ওয়াই টু জেডে গেলে দেখা যাবে যে আয়তনও পরিবর্তন হচ্ছে এবং কি পরিবর্তন হচ্ছে, উষ্ণতা পরিবর্তন হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখার বিষয় যে ভি টু গ্রেটার দেন ভি ওয়ান এবং টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান, তাই না? এখান থেকে কি বুঝতে পারতেছি যে ভলিউম যদি ইনক্রিজ হচ্ছে টেম্পারেচার ডিক্রিজ হয়ে যাচ্ছে। এটা কি প্রক্রিয়া? এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট যদি আমরা জেড টু এক্সে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি দেখাচ্ছে যে এখানে টেম্পারেচার কি হয়েছে, টেম্পারেচার হয়ে গেছে তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, কিন্তু ভলিউমটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো ভলিউমটা চেঞ্জ হওয়ার কারণে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়ে গেছে, তার জন্য এই প্রসেসটার নাম হয়ে যাবে সমউষ্ণ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, ভালো কথা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। অথবার অথবার একটা কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে কি বলেছে, ছিদ্র দিয়ে যদি বাইরে গ্যাসটা বেরিয়ে যায়, হিলিয়াম গ্যাস, তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য কত হবে? ঠিক আছে, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এন আর টি লগ পি টু বাই পি ওয়ান। যেহেতু পি ওয়ান আমরা পেয়ে গেছি, ঠিক আছে, আমরা পি টু পেয়ে গেছি, পি টুটা হলো 1 atm। যেহেতু এখানে বলা রয়েছে, কি বলা হয়েছে, যে আদর্শ গ্যাস, তো আদর্শ গ্যাসের জন্য আমরা পি ওয়ানটা 1 atm ধরে নেব। ঠিক আছে, আদর্শ গ্যাস যেহেতু বলেছে, আর অন্যান্য ধরলে যদি অন্যান্য একক থাকে এখানে 76 সেমি নিতাম বা অন্যান্য কিছু না, বাট আমি এখানে তো নেই। এবার মোল রয়েছে 4 কেজি, তো এটাকে আমি 1000 দিয়ে গুণ করে গ্রামে কনভার্ট করে দেবো এবং আণবিক ভর 4 দিয়ে ভাগ করে দেবো। আর এর মান হলো 8.314 এবং টেম্পারেচার হলো তোমার 300 এবং লগ 1/1, তাই তো? এখন এটার যদি আমি ক্যালকুলেট করি, তো সেক্ষেত্রে ডাব্লু আমার কত দাঁড়াবে? ডাব্লু আমার দাঁড়াবে হলো তোমার, সম্ভবত একটু দাঁড়াও আমি ক্যালকুলেট করে নিই। হ্যাঁ, ক্যালকুলেট করলাম, দাঁড়াও একটু। 2494,200 জুল এটা আসতেছে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। দেখো কি বলেছে, CF3 যোগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকা সত্ত্বেও যৌগটির ক্ষারকত্ব নেই কেন? এবার যৌগটাকে যদি আমি ভালো করে লিখি, তো জিনিসটা এমন দেখতে, CF3 খানিকটা অ্যামোনিয়ার মতো স্ট্রাকচারের, আর এদের ক্ষারকত্ব নেই। এর ক্ষারকত্ব নেই কেন, তাই তো? তাই বলেছে ক্ষারকত্ব নেই। দেখো এই যে CF3 যৌগটা আছে, এই CF3 হলো মাইনাস আই এফেক্ট শো করে, মাইনাস আই এফেক্ট শো করে। ঠিক আছে, মাইনাস আই এফেক্ট মতলব এরা হলো ইলেকট্রন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, উইথড্রয়িং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ফলে কি হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ফলে লাভটা কি হয়? এরা কি করে, এরা নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি কি করে দেয়, কমিয়ে দেয়, ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেয়, যার কারণে এদের ক্ষারকত্ব নেই, ক্ষারকত্ব যে ধর্মটা সেটা নেই, এক কথায়। এই যে
CF3 এর জন্য, ঠিক আছে। আসলে CF3 কি, মাইনাস আই এফেক্ট উইথড্র, আর আমরা ব্যাংকে গিয়ে উইথড্র করি মানে ক্যাশ আউট করে নিই, অর্থাৎ এরা ইলেকট্রনটাকে একদম ইলেকট্রনের যে ঘনত্বটাকে টেনে নেয়, যার কারণে এই ইলেকট্রনের যে ডেন্সিটা, ইলেকট্রন ক্লাউডটা ওটা থাকে না, এবং যার ফলে এর কি, এর যে ক্ষারকত্ব সে ধর্মটা আর কি নষ্ট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেনে যদি যাই আমরা, নেক্সট কোয়েশ্চেনে গেলে কি হবে দেখো, নেক্সট কোয়েশ্চেনে যদি যাই আমরা বি নাম্বার, বি নাম্বারে কি বলেছে, বলেছে অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিড এর কার অ্যাসিডিক চরিত্র বেশি। দেখো এখানে অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে CH3 গ্রুপ রয়েছে, CH3 গ্রুপটা রয়েছে, আর এই CH3 গ্রুপ হলো প্লাস আই এফেক্ট গ্রুপ, এরা হলো ইলেকট্রন ঠেলবে, যার ইলেকট্রন ঠেলবে, ঠিক আছে। আর অপরদিকে HC ডবল বন্ড ও এইচ, এই যে ফর্মিক অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিডে কোনো প্লাস আই এফেক্ট গ্রুপ থাকে না, যার জন্য কি হয়, যার জন্য এর অ্যাসিড পাওয়ার বেশি। টোটকা হিসেবে আমি বলতে পারি, আমি তোদেরকে একটা যদি টোটকা দিই, টোটকা মতলব শর্ট ট্রিক আর কি আমার মতে, টোটকা, ঠিক আছে। টোটকা যদি তোদেরকে দিই আমি, টোটকাটা কি লিখতে হবে, যে আমাদের অ্যাসিডিক পাওয়ার নির্ভর করে মাইনাস আই এফেক্টের সাথে, আর ডিক্রিজ করে প্লাস আই এফেক্ট। যেহেতু অ্যাসিডিক অ্যাসিডে একটি প্লাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ রয়েছে, তো তার জন্য কি হয়, তো তার জন্য অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিক পাওয়ার কম হয়, অ্যাসিডিক কি হয়, কম হয়, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট, এটা হয়ে গেল। এরপর নেক্সট প্রদত্ত যৌগটি আইইউপিএসি নামকরণ করতে বলেছে, ঠিক আছে। চলো করা যাক, আইইউপিএসি নাম করব। দেখো প্রথম যৌগটা যদি আইইউপিএসি নাম করি, তা আইইউপিএসি যৌগটা আর কি লিখে নিই, ঠিক আছে। আইইউপিএসি যৌগটা আর কি লিখে নিই। দেখো যৌগটা কি আছে, আমি ব্ল্যাক কালার, হ্যাঁ, HC ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড CH2 বন্ড CH ডবল বন্ড CH2। দেখো ডবল বন্ড থেকে নাম্বারিং করতে হয়, 1 2 3 4 5। দেখো লক্ষ্য করো, 1 নম্বরের পর ডবল বন্ড এবং 4 নম্বরের পর রয়েছে ট্রিপল বন্ড, ঠিক আছে। তাহলে নাম্বার যদি আমি করি, নাম্বারিং করলে কি হবে, আগে নিয়ে নিব আমি অ্যালক, তাই তো। তারপর আমি দিয়ে দেবো গ্যাপ, তারপর আমি দিয়ে দেবো ইন, দেন আবারও গ্যাপ, দেন দিয়ে দেবো আমি আইন, তাই তো। এটাই তো সূত্র। এখন এর উপর বেস করে অ্যালক মানে কয়টা কার্বন, 5টা কার্বন, তো 5টা কার্বনের জন্য হয়ে যাবে পেন্ট। গ্যাপের জন্য জায়গায় লিখবো আমি 1 ইন, কারণ ডবল বন্ড 1 নাম্বার কার্বনে রয়েছে। গ্যাপে লিখবো আমরা কত, 4, তারপর লিখবো আইন, হয়ে গেল, ঠিক আছে। নেক্সট পার্টটাতে যদি যাই, নেক্সট এরকম একটা বেনজিন টাইপের, হেক্সাগোনাল টাইপের, এখানে আছে রয়েছে ক্লোরিন। এবার এখানে রয়েছে কিটো গ্রুপ, তাই তো। এখানে কিটো গ্রুপ রয়েছে, এখানে রয়েছে কিটো গ্রুপ, কিটোন, এক কথায় কিটোন গ্রুপ রয়েছে, সি ডবল বন্ড ও, ঠিক আছে। এরপর তাহলে কার্বনটা এখান থেকে নাম্বারিং শুরু হবে, 2 3 4 5 6। এবার 2 নম্বরে যেহেতু আছে ক্লোরিন, তাই আমি লিখবো 2 ক্লোরো সাইক্লো হেক্সানোন, ঠিক আছে। চলো নেক্সট পেজ, 3 নাম্বার, ইথেনের এক্লিপসড ও স্ট্যাগার্ড কনফরমেশনে কোনটি স্থায়ী, তাই তো। আচ্ছা, কোনো কোশ্চেন ফাঁকা গেল নাকি, দেখো কোনো কোশ্চেন আসে নাকি, কোনো কোশ্চেন নেই, একদম চলে যাবো এই কোশ্চেনে, ঠিকই আছে। ইথিনের, তাই তো। এবার আমরা লিখবো হলো ইথেনের ইথ, তাই তো। ইথেনের আমরা কি করব, এক্লিপসড ফর্মটা আমরা দেখাবো। দেখো এক্লিপস ফর্মটা কেমন হয়, হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, তারপর হাইড্রোজেন থাকলো, এই বরাবর হাইড্রোজেন করে দিলাম, এই বড় একটা হাইড্রোজেন,
এখন জানো এই হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধনের দুটো মানে যে কোনটা হয়, ঠিক আছে, ডাইহেড্রাল কোণ বলি আমরা কে, এটা কি বলে, ডাইহেড্রাল, ডাইহেড্রাল ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এই ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি। এরপর এটাকে যদি আমি 180 ডিগ্রি রোটেট করাই, ঠিক আছে, তাহলে রোটেট যদি করাই আর কি, তাহলে জিনিসটা কেমন দেখতে হবে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এক্ষেত্রে যে মানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা সেটা কত হবে, সেটা হবে সম্ভবত 60 ডিগ্রির কাছাকাছি, ঠিক আছে। এটা হয়ে গেলো এক্লিপসড, এক্লিপসড, আর এটা হয়ে গেলো তোমার স্ট্যাগার্ড, ঠিক আছে। এগুলোকে সবগুলোকে একসাথে কি বলা হয়, নিউম্যান প্রজেকশন বলে, কি বলে, নিউম্যান প্রজেকশন বলে, নিউম্যান প্রজেকশন, নিউম্যান প্রজেকশন বলা হয়, কি বলা হয়, নিউম্যান প্রজেকশন। চলো, বিউটুইন থেকে বিউটেন 2,3 ডায়ল, বিউটুইন থেকে বিউটেন 2,3 ডায়ল, বিউটুইন থেকে বিউটেন 2,3 ডায়ল। চলো করা যাক, এখানে করা যাবে সম্ভবত, হ্যাঁ। তো এর জন্য কি করতে হবে দেখো, বিউটুইনটা আমরা আঁকিয়ে নিই। ধরো এই যে কার্বন, ডবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড, এদিকে দিয়ে দিলাম CH3। তো বিউট, তো মিথ ইথ প্রো বিউট হয়ে গেল, আর হাতটা মিলিয়ে দিলাম, তো হয়ে গেল বিউটুইন। এখন এর উপর কি দিলে যে বিউট 2,3 ডায়ল উৎপন্ন হয়, তাই তো। আমরা দিয়ে দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং তার সাথে সাথে দিয়ে দেবো আমরা কি দিয়ে দেবো, একটা অ্যাসিড দিয়ে দেবো, ফর্মিক অ্যাসিড, CeOOH। তো যার কারণে কি উৎপন্ন হবে, যার কারণে কি হবে, ডবল বন্ড তো থাকবেই, একটা কি আসবে, একটা OH এর গ্রুপ আসবে, ঠিক আছে। এবং জিনিসটা দেখতে এমন হয়ে যাবে, হয়ে গেল তোমাদের মিথেন, সরি বিউটেন 2,3 ডায়ল, ঠিক আছে। এরপর আমরা পরের একটা কোশ্চেনে দেখতে পাচ্ছি, এখানে কি বলেছে, অ্যাসিটিলিন থেকে কি বানাতে বলেছে, মিথ ইথ প্রোপেন বানাতে বলেছে। তো তার জন্য আমরা কি করব, আগে অ্যাসিটিলিন থেকে আগে ইথেন বানিয়ে নিব, কি বানিয়ে নিব, ইথিলিন বানিয়ে নিব। চলো, তো আগে প্রথমে দিয়ে দিচ্ছে তোমাদের অ্যাসিটিলিন। তো ওই অ্যাসিটিলিন থেকে আগে আমাকে কি দিয়ে কি বানাতে হবে, হাইড্রোজেন এবং পিডি ক্যাটালিস দিয়ে, ঠিক আছে, পিডি ক্যাটালাস দিয়ে, যেটাকে আগে আমরা লিন্ডলার অনুঘটক বলি, যেটাকে আমরা কি বলি, লিন্ডলার ক্যাটালিস বলা হয়। এই লিন্ডলার ক্যাটালিসের তৎপরতায় আমরা এই অ্যাসিটিলিনকে কিসে বানিয়ে নিব, ইথিলিনে। এখন এই ইথিলিনের উপর যদি আমরা কি দিব বলো, যদি আমরা এই ইথিলিনের উপর HBr দিয়ে দিই, তাহলে কি ঘটবে, CH3CH2Br। এরপর এরপর যদি আমি লিথিয়াম এবং ইন প্রেসেন্স অফ দ্রাবক হিসেবে যদি আমরা নিই ইথার, তো সেক্ষেত্রে উৎপন্ন হবে CH3CH2 এলাই। এরপর এর মধ্যে যদি আমরা কপার আয়োডাইড দিয়ে দিই, তাহলে উৎপন্ন হবে CH3CH2 কপার আয়োডাইড, মানে কপার লিথিয়াম আয়োডাইড, হ্যাঁ, তাহলে উৎপন্ন হবে কপার লিথিয়াম। এখন এর উপর যদি শেষমেশ আমরা যদি হয় CH3I দিয়ে দিই, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে CH3CH2CH3 হয়ে গেল। চলো নেক্সট পার্টটাতে যাই। নেক্সট পার্টটাতে কি বলেছে, এটা করলাম। ওজোন গ্যাস উপকারী, ট্রোপোস্ফিয়ার ওজোন গ্যাস আমাদের পক্ষে ক্ষতিকারক, কারণ ওজোন গ্যাস আমাদের জানো তো প্রজনন ক্ষমতা হ্রাস করে দেয়। না, ওজোন গ্যাস তো আমাদের সাহায্য করে, তাই না। ক্ষতিকারক কেন বলেছে, তোমরা যে পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা রয়েছে, পরিবেশ রসায়ন, ওই চ্যাপ্টারটার দিকে দেখে নিও, ঠিক আছে। এখান থেকে এটা করিনি, আমি করা হয়নি, বা এই চ্যাপ্টারটা আর কি অতটাও কঠিন না, তোমরা একবার রিডিং মারলেই করে নিতে পারো, ঠিক আছে। ওকে, চলো নেক্সট পার্টটাতে যাই। 5 নাম্বার দেখো, অঙ্কগুলো আছে, অঙ্কগুলোই তো মেন ইম্পর্টেন্ট, তাই না। এখন অঙ্কগুলো করবো আমরা। দেখো কি বলেছে, 3 অণু Fe, 4 অণু জল, Fe3O4 এবং 4 অণু হাইড্রোজেন আছে। কেপি আর কেসি সম্পর্ক আমরা জানি, কেপি ইজ ইকুয়াল টু কি হয়, কেপি ইজ ইকুয়াল টু কি হয়, কেপি ইজ ইকুয়াল টু কি হয়, কেসি RT টু দি পাওয়ার ডেল এন হয়, RT টু দি পাওয়ার কি হয়, ডেল এন হয়, তাই তো। এবার এখানে যদি লক্ষ্য করো, ডেল এন হয়, তো ডেল এনটা যদি বের করতে হয় কি করতে হয়, ডেল এন বের করার জন্য কি হয়, বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থের যে আর কি মোল সংখ্যা, যেটা আর কি 4, এই যে গ্যাস রয়েছে, এবং বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক পদার্থ 4, তো 4 যদি আমি করে দিই তাহলে হয়ে যায় 0। তো যের কারণে কেপি সমান সমান কি হয়ে যায়, কেসি, অর্থাৎ কেপি আর কেসি সমান হয়ে যায়। নেক্সট
একটা বিক্রিয়া উদাহরণ দাও যার মাধ্যমে আমরা দেখাতে পারি কেপি কেসি সমান। সেটা হলো তোমার হবে হাইড্রোজেন এবং আয়োডাইডের যে মিশ্রণটা, ওটাকে যদি আমরা রিয়াক্ট করাই একটু হিট নিয়ে, হিটের চিহ্ন এটা, হ্যাঁ এটা হিটের চিহ্ন, যার কারণে কি উৎপন্ন হবে, 2HI হাইড্রোজেন আয়োডাইড। এখানে কেপি সমান সমান কেসি আর সমান কে এক্স সমান হয়। নেক্সট সালফার ডাইঅক্সাইডের কি দিয়েছে, আংশিক চাপ নির্ণয় করতে বলেছে, তাই তো আংশিক চাপ নির্ণয় করতে বলেছে। দেখো আংশিক চাপ যদি নির্ণয় করি আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কি হয়, কেপি ইজ ইকুয়াল টু আংশিক চাপের জন্য যদি ইকুয়েশনটা আমরা বানিয়ে নিই এখান থেকে SO3 এবার যেহেতু এগুলো গ্যাস, তো গ্যাসের জন্য আমরা এই জিনিসটাকে এভাবে না লিখে পার্শিয়াল প্রেশারের রূপে রাখবো SO3। ঠিক আছে, বোঝাতে পারলাম। আর যে সামনে যে মূল সংখ্যাটা ওটা পাওয়ার হিসেবে ঘাত হিসেবে চলে যাবে। তারপর থাকবে হলো SO2 পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইড ইন্টু 2 আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এবার প্রত্যেকটা দেখো আংশিক চাপ দেওয়া আছে, এবার প্রত্যেকটার আংশিক চাপ আমরা বসিয়ে দেবো। কিন্তু আমাদেরকে বের করতে কি হবে, বের করতে হবে, একটু দাঁড়াও আমার ফোন আসতেছে। দেখো আমরা এত পর্যন্ত করছিলাম, এরপর দেখো কি করা হলো, আমরা তো কেপিটারকে বের করলাম, বিক্রিয়জাত পদার্থের আংশিক চাপ বা বিক্রিয়ক পদার্থের আংশিক চাপ। এখন এদের প্রত্যেকটার মান দেওয়া আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা যদি মান আমরা আর কি পুট করি তাহলে আমরা যেটা আর কি বের করতে হবে সেটা বের হয়ে যাবে। বের করতে বলেছে আর কি আংশিক চাপ কার, সালফার ট্রাইঅক্সাইডে। এখন যদি এটাকে করি বের করি তাহলে জিনিসটাকে দেখতে কেমন হবে, কেপির মান হলো 0.36 আছে, কেপির মান 0.36, পার্শিয়াল প্রেশার অফ সালফার ডাইঅক্সাইডের আংশিক চাপ হলো 0.15 তার স্কোয়ার, এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের যদি চাপ দেখি 0.8। তো SO3 যদি মান বের করা হয় তাহলে 0.08 ATM এর কাছাকাছি আসতেছে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট নেক্সট স্টেপে যে আমরা যাব 6 নম্বর পেজ, 6 নম্বর পেজে কি হলে অসওয়ার্ডের লঘুকরণ সূত্র। দেখো এটা খুব রিপিট কোয়েশ্চেন, এটা রিপিট, হ্যাঁ আগের যে সেটগুলো আছে এই সেটগুলোতে করিয়ে দিয়েছি, দেখে নিও, নাহলে বই তো তোমাদের আছে, বইগুলো দেখে নাও, আমি অঙ্ক আর যেগুলো ইম্পর্টেন্ট করিয়ে দিচ্ছি। দেখো বি নাম্বারে কি বলেছে, বি নাম্বারে বলেছে পিএইচ বের করতে বলেছে না, অ্যাসিডিক অ্যাসিড। আমরা জানি পিএইচ এর বের করার সূত্র কি, হাফ অফ পিকেএ, ঠিক আছে, মাইনাস হাফ অফ লগ সি, সি মানে কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখন পিএইচটা বের করব হাফ অফ পিকে দিয়ে, পিকে এ, তো পিকে এর মানটা দেখো দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, তাহলে পিকে এটা বের করে নিই আমরা, তাই না। পিকে এটা মতলব মাইনাস লগ অফ কে এ 10 বেসিসে, তাহলে মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁻5, এটা যদি করি তাহলে আসবে তোমাদের 4.74। ঠিক আছে, এখন তাহলে আমরা বসিয়ে দেবো 4.74, এখন মাইনাস হাফ লগ সি কনসেন্ট্রেশন 0.1 মোলারিটি, তো পিএইচ কত আসতেছে এখানে যদি ক্যালকুলেট করো 2.87 এর কাছে আসবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝাতে পারলাম। এরপর চলো নেক্সট, তোমাদের বলেছে MnO2 ম্যাঙ্গানিজ টেট্রা অক্সাইডের অসামঞ্জস্য বিক্রিয়া অংশগ্রহণ করে, বাট MnO4 মাইনাস করে না। ঠিক আছে, কি করে না, MnO4 মাইনাস করে না। চলো দেখানো যাক। দেখো 3 নাম্বার, এই যে MnO4 মাইনাস, MnO4 2 মাইনাস, ঠিক আছে, এখানে এর অক্সিডেশন নাম্বার কি, অক্সিডেশন নাম্বার কত, যদি অক্সিডেশন নাম্বার বের করতে হয় তো কি করব, এখানে x, তো -2 × 4 = -2, তো x = আমাদের বের হলে কত, প্লাস 4 দুগুণা 8, 2 চলে গেল, +6, তো +6 বের হলো, তাই তো +6 বের হলো। আর আমরা জানি ম্যাঙ্গানিজ সর্বোচ্চ জারণ সংখ্যা দেখাতে পারে কত পর্যন্ত, সর্বোচ্চ যে অক্সিডেশন নাম্বার, রাধে রাধে, অক্সিডেশন নাম্বার যে দেখাতে পারে সেটা হলো কি +7, তাই তো, তার মানে এর ইনক্রিজ করার প্রবণতা রয়েছে, ইনক্রিজ করার প্রবণতা রয়েছে। তো মানে MnO4 মাইনাসের ম্যাঙ্গানিজ +6 জারণ সংখ্যা, আর ম্যাঙ্গানিজের যেহেতু সর্বোচ্চ জারণ সংখ্যা হলো +7, তার মানে MnO4 মাইনাস কি করতে পারে, একই সঙ্গে জারিত হতে পারে এবং বিজারিত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ তার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করার প্রবণতা রয়েছে। MnO4 মাইনাসের, MnO4 2 মাইনাসের অক্সিডেশন নাম্বার বৃদ্ধি করার প্রবণতা রয়েছে, বৃদ্ধি করার প্রবণতা আছে। অর্থাৎ তাহলে কি লিখতে পারি, অর্থাৎ একই সঙ্গে, অর্থাৎ MnO4 একই সঙ্গে
জারিত ও বিজারিত হতে হতে পারে। জারিত ও বিজারিত হতে পারে। জারিত ও বিজারিত হতে পারে। দেখো অক্সিডেশন নাম্বার 7, অক্সিডেশন নাম্বার 6। এবার কথাটা হলো এই তো অসামঞ্জস্য বিক্রিয়া করতে পারবে, কারণ অসামঞ্জস্য কথার বিক্রিয়া কথার অর্থ হলো যে একই সঙ্গে জারণ সংখ্যা বৃদ্ধি এবং একই সঙ্গে জারণ সংখ্যা হ্রাস। কিন্তু পরেরটা যদি দেখি আমরা, ঠিক আছে, পরেরটা মতলব mn ও4 মাইনাস, এখানে যদি mn4 মাইনাস জারণ সংখ্যা বের করতে যাই তাহলে x হবে -2 × 4, সেটা কি হয়ে গেল -1। এখন x ইজ ইকুয়াল টু 1, কত হয়ে গেল 1 মাইনাস, আচ্ছা -1 এটা তো, তাই না, -1 প্লাস 8, অর্থাৎ x ইজ ইকুয়াল টু +7। এই তো কপালের কষ্ট এখানে যে mn এখানে +7 দেখাচ্ছে, যেহেতু +7 দেখাচ্ছে তো +7 মতলব কি এই সর্বোচ্চ জারণ সংখ্যা আছে mnO4 মাইনাস যোগটি সর্বোচ্চ জারণ সংখ্যায় রয়েছে, সর্বোচ্চ জারণ সংখ্যায় রয়েছে, সর্বোচ্চ জারণ সংখ্যায় রয়েছে, ঠিক আছে। ফলে কি হবে রয়েছে, ফলে কি হবে, ফলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হতে পারে, কিন্তু অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হবে কি না, না ভাই, অক্সিডেশন নাম্বার কিভাবে ইনক্রিজ হবে, সাথী তো রয়েছে, অক্সিডেশন ইনক্রিজ হবে না। এই কারণে MnO4 মাইনাস আর কি ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করে না, ডিসপ্রপোর্শন রিয়াকশন কি করে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে বলেছে Na2H2O3 এর আর কি জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাই তো, Na2H2O3 এর জারণ সংখ্যা, তাই তো, Na2H2O3 এর অক্সিডেশন নাম্বার, দুটি সালফার পরমাণুর অক্সিডেশন নাম্বার, ঠিক আছে। চলো বের করা যাক। দেখো এর জন্য স্ট্রাকচার লাগবে, একটা অসমযোজী বন্ধনের আছে, রয়েছে হলো তোমার ONA, এদিকে থাকবে হলো তোমার ONA, আর ডবল বন্ডে একটা অক্সিজেন, 1 2 3 4 5। এবার দেখো জিনিসটা করা হলো, তিনটে অক্সিজেন রয়েছে। এবার এর যদি আমরা জারণ সংখ্যা বের করি তাহলে কিভাবে বের করব, এবার 2 × +1 এটা কার জন্য, সোডিয়াম মেটালের জন্য, ঠিক আছে, +3 × -2 এটা কার জন্য, অক্সিজেন পরমাণুর জন্য। এরপর x ইন্টু কার জন্য, এটার জন্য, ঠিক আছে। আর পরে থাকলো আরেকটা, সেটা কি -2 × 1, এটা কি এস যে কোঅর্ডিনেট বন্ড রয়েছে, কোঅর্ডিনেট অর্থাৎ অসমযোজী বন্ধন যে রয়েছে, কোঅর্ডিনেট বন্ড, সেই বন্ধনের জন্য, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে x এর মান বের করি থেকে 6 আসবে, দেখে নিও। চলো নেক্সট, KMnO4 এবং FeSO4 H2SO4 এর আর কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান দেখাতে বলেছে। তো তার জন্য আমরা কি লিখবো আগে, তার আয়নীয় রূপটা আগে লিখে নিব, কি লিখে দেব, আয়নীয় রূপ আমরা লিখে নিব। তো আয়নীয় রূপটা দেখতে কেমন হবে, আয়নীয় রূপটা দেখতে হবে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস H প্লাস, এবং তীর চিহ্ন রয়েছে হলো তোমার Mn+2 প্লাস Fe3 প্লাস এবং H2। এখন এখান থেকে আমরা লিখব জারণ অর্ধবিক্রিয়া, এখান থেকে লিখবো আমরা জারণ অর্ধবিক্রিয়া, এবং তার সাথে সাথে কি লিখবো, জারণ অর্ধবিক্রিয়াটা কি হবে, এখান থেকে Fe+2 থেকে বানাচ্ছে হলো Fe3 প্লাস, ইলেকট্রনের তরতামার জন্য এখানে একটা ইলেকট্রন বসিয়ে দিব, আর লিখবো হলো বিজারণ অর্ধবিক্রিয়াতে কি আছে, MnO4 মাইনাস থেকে আমরা বানাচ্ছি Mn+2। তো তার জন্য একটা লক্ষ্য করো, এখানে আছে 4টে অক্সিজেন, তো এখানে নিয়ে নিব 4 অণু জল, তো 4 অণু জলের দ্বিগুণ 8টা H+। এখন 8টা H+ থেকে একটা মাইনাস চলে গেল, ঠিক আছে, থাকলো 7টা, আবার 7টা থেকে দুটো প্লাস চলে গেল, পরে থাকলো হলো কত, 5টা, কয়টাও থাকলো 5টা, তাহলে আমি এখানে কয়টা ইলেকট্রন বসিয়ে নেব, 5টা। এবার লক্ষ্য করো মজাদার বিষয়, এখানে একটা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন, তার জন্য প্রথম ইকুয়েশনকে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে একটা মেইন ইকুয়েশন আমরা পাবো। সেই মেইন ইকুয়েশনটা কি, দেখো মেইন ইকুয়েশনটা হবে 5Fe+2 প্লাস MnO4 মাইনাস প্লাস 8H প্লাস, তীর চিহ্ন
5Fe3 প্লাস প্লাস Mn প্লাস 2 এবং 4 মলিকিউল অফ ওয়াটার। ঠিক আছে, এরপর এই ইকুয়েশনকে ইউজ করে আমরা মেইন ইকুয়েশন সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, এই ইকুয়েশনকে ইউজ করে আমরা মেইন ইকুয়েশন সাজানোর চেষ্টা করিব। এবার কথাটা হলো, এই ইকুয়েশনকে দিয়ে যখন মেইন ইকুয়েশন সাজাই তাহলে জিনিসটা কেমন দেখতে হবে, দেখতে কেমন হবে দেখো। আমরা জানি মেইন ইকুয়েশনটা হলো KMnO4, লিখে নিই KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4। এখান থেকে আমরা চলে মেইন ইকুয়েশন দেখি K2SO4 2MnSO4 2MnSO4 প্লাস 5Fe2SO4 হোল 3 এবং H2O। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এরপর এখানে একটা KMnO4। এখন মজাদার বিষয় হলো কি করতে হবে, যেহেতু এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই, যেহেতু Fe2SO4 হোল 3 তে দুটো Fe, তাই আমাকে কি দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে তোমাকে একটু খালি জাস্ট গুণ করে নিতে হবে। ঠিক আছে, 2 দিয়ে জাস্ট গুণ করে নিতে হবে সুবিধার্থের জন্য, যাতে তোমার ইকুয়েশনটা একটু মিলে যায়। তাহলে কি করতে হবে, 2KMnO4। এবার Fe তে কি আছে 5, তা 2 দিয়ে গুণ করার পর হয়ে গেল 10 এবং H2 এখানে অলরেডি 2 রয়েছে, অলরেডি এখানে কি রয়েছে 2 রয়েছে, আর 8 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যায় 16, আর এখানে যদি 16 বানাতে চাই তাহলে আমাকে 8 বসাতে হবে। এরপর দেখো Fe এখানে 5 আছে, আর এখানে Fe এখানে 5 বসিয়ে দিলাম। আচ্ছা, আগেই 5 বসিয়ে দিয়েছিলাম আমি, সরি, এখন তোমাদের সামনে বসবো। দেখো এখানে রয়েছে 5 Fe, তার জন্য এখানে আমাদেরকে 5 বসাতে হবে। মেনলি 2 দিয়ে গুণ করার পর কি হয়ে যায়, এটা 10 হয়ে যায়, আর 10 মেশানোর জন্য আমাকে দেখো 2 Fe মানে 5 বসালাম। আর তারপর কি হবে, Mn এর জন্য তো আমি 2 বসিয়ে দিলাম, 2, কারণ 2 দিয়ে গুণ করেছি। আর K2SO4 এর জন্য অলরেডি দেখো K2 অলরেডি হয়ে আছে, কারণ 2 দিয়ে গুণ করব না। আর এখানে রয়েছে 4, তো 4 কে যদি 2 দিয়ে গুণ করে হয়ে যাবে 8, H2O হয়ে গেল। ঠিক আছে, নেক্সট পরের পার্টটাতে যাব আমরা। দেখো কি বলেছে, আমরা যদি এই ইকুয়েশনটাকে কি করি, দেখো এবার দেখো, এখন আমি এটা হলো বেনজিন তোমাদের, তাই না, আর বেনজিনের উপর দিয়েছে HCN এবং HCl গ্যাটারম্যান বিক্রিয়া। তো গ্যাটারম্যান কজ বিক্রিয়া কি উৎপন্ন হয়, আমাদের উৎপন্ন হয় বেনজাল ডিহাইড, উৎপন্ন হয় বেনজাল ডিহাইড, কি উৎপন্ন হয় বেনজাল ডিহাইড। এখন এই বেনজাল ডিহাইডের উপর যদি আমরা ওয়াটার দিয়ে দিই তাহলে ওয়াটার দিয়ে কি উৎপন্ন হবে বেনজাল ডিহাইডের উপর। আচ্ছা, বেনজাল ডিহাইড তো আগে উৎপন্ন না, তাই না, বেনজাল ডিহাইডের আগে একটা যৌগ উৎপন্ন হয়, ইমিন ইমিন প্রকৃতির একটা যৌগ উৎপন্ন হয়, সেই ইমিন যৌগটা আগে লিখতে হবে, তারপর জল দিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে আমাদের বেনজাল ডিহাইড বানাতে হবে। ইমিন যৌগটা কি দেখো, বেনজিন, তারপর হয়ে তোমার CH ডবল বন্ড NH, এটাকে বলে ইমিন, ইমিন। ঠিক আছে, এখন এই ইমিন যৌগের উপর যদি জল দিয়ে দিই তখন বি প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে আমাদের বেনজাল ডিহাইড। আর এই বেনজাল ডিহাইড যখন K2Cr2O7 এবং H2SO4 এর সাথে রিয়াকশন করবে তখন উৎপন্ন করে বেনজোইক অ্যাসিড, কি উৎপন্ন করবে বেনজোইক অ্যাসিড। এরপর নেক্সট পার্টটাতে দেখো ইথিলিন আছে, ইথিলিনের উপর যদি Br2 দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে CH2 ডবল বন্ড থেকে আমরা Br2 দিয়ে দিলাম, তাহলে এখানে একটা Br চলে আসবে, ডবল বন্ড হাটাও Br এন্টার করো। এরপর এর উপর যদি KOH দিয়ে দাও, এর উপর যদি KH দিয়ে দেয় তাহলে KOH দিলে কি হবে ইথিলিন উৎপন্ন হবে। আর এই ইথিলিনটা হলো তোমার E, আর এই ডিটা হলো তোমার এই 1,2 ডাইব্রোমো ইথেন, তাই তো। এখন এর উপর যদি NaNH2 লিকুইড অ্যামোনিয়া দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে CH ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস, একে বলা হয় মনোসোডিয়াম অ্যাসিটিলাইট। নাম কি মনোসোডিয়াম অ্যাসিটিলাইট। ঠিক আছে, চলো নেক্সট 8 নম্বর পেজ। 8 নম্বর পেজে কি বলছে, বেনজোইল পারঅক্সাইডে উপস্থিত প্রোপিনের সঙ্গে HBr এর রিয়াকশন করাতে বলেছে, চলো করানো যাক।
বেনজোইল পারঅক্সাইডের সাথে প্রোপিনের রিয়াকশন, CH ডবল বন্ড CH2, কে দিয়ে দিলাম HBr। তো HBr দেওয়ার কারণে কি হবে, এবং কার উপস্থিতিতে, পারঅক্সাইডের উপস্থিতিতে, তাই না, পারঅক্সাইড। তো পারঅক্সাইড দিলে কি হবে, অ্যান্টি মার্কোনিকফ নীতি, অ্যান্টি মার্কোনিকফ নীতি, অর্থাৎ CH3 CHBr CH3। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। পারঅক্সাইড দিলে কি হয়, যে হাইড্রোজেনটা থাকে কার্বনের, সেই হাইড্রোজেনে কি হয়, নেগেটিভ পার্টটা এন্টার করে, সেই কার্বনে কি হয়, নেগেটিভ ভুলে গেলাম, নেগেটিভ পার্টটা এন্টার করে। এটা তো আমি পারঅক্সাইড, এটা কি বলতো, এটা হলো উইদাউট পারঅক্সাইড। এখন যদি আমি পারঅক্সাইড দিয়ে দিই তাহলে একটু উল্টো হয়ে যাবে, এটা হবে অ্যান্টি মার্কোনিকফ নীতি, আর এমনি এটা মার্কোনিকফ নীতি। সেক্ষেত্রে কি হবে, CH3 CH2 CH2 Br। ওকে, নেক্সট বি নাম্বার অপশন। বি নাম্বার অপশন দেখো, এর মধ্যে কি জল যোজন করতে বলেছে, জল যোজন করা যাক। ট্রিপল বন্ড কার্বন CH, এর মধ্যে যদি জল যোজন করা হয়, জল যোজন, তো জল যোজন যদি করি তাহলে কি উৎপন্ন হবে, দেখো জল যোজন যদি করা হয় তো সি ডবল বন্ড CH2, এখানে দিলাম OH। এবার বন্ড কি হবে, টোটোমারিজম করবে, তো টোটোমারিজম করার ফলে এখানে একটা বন্ড উঠে যাবে, যার কারণে পরের প্রোডাক্ট আমরা পাবো CH3 C ডবল বন্ড ও, উপরে কিটোন গ্রুপ হয়ে গেল অ্যাসিটোন, নাম কি হয়ে গেল, অ্যাসিটোন। তারপর নেক্সট, ইহার উপর যদি আমরা Na এবং ড্রাই ইথার দিয়ে দিই তাহলে কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, হ্যাঁ, তাহলে এই ব্রোমিন, এই ব্রোমিন, ওই ব্রোমিন, আর এই ব্রোমিন বেরিয়ে যাওয়ার পর এখানে একটা জাস্ট রিং টেপের তৈরি হবে। ঠিক আছে, নেক্সট, বিক্রিয়াজাত পদার্থের নামটা কি হবে, CH2 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 বন্ড CH2। কিভাবে, দেখো CH2 বন্ড CH2 COOK, জলের অণুটাকে আমরা লিখে নিব OH এইভাবে, এবং বন্ড দিয়ে দিব এখানে CH2 COOK। কোলবে তড়িৎ বিশ্লেষণ, এটা ভাই কোলবে তড়িৎ বিশ্লেষণ, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেল এখান থেকে, KOH বেরিয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড, আর হাত মিলানোর জন্য এখানে বন্ড তৈরি হয়ে গেল। ঠিক আছে, কোলবে তড়িৎ বিশ্লেষণ। তারপর নেক্সট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি দিই আমরা, এর মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই তাহলে কি উৎপন্ন হবে, কার উপর, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি দিই তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে তোমার CH3 হোল 2 C ডবল বন্ড CH2। আর যদি সোডিয়াম বোরোহাইড্রেট দিই তাহলে কি উৎপন্ন, CH3 হোল 3 C সিঙ্গেল বন্ড CH। চলো নেক্সট 10 নম্বর পেজে যাওয়া যাক। একটি আদর্শ গ্যাসের সমস্ত পরবর্তী প্রক্রিয়ায় কৃতকার্যের মান নির্ণয় করতে বলেছে। দেখো কৃতকার্যের মান, তাহলে কৃতকার্য ডাব্লু সমান সমান আমরা কি লিখি, ডাব্লু সমান সমান আমরা কি লিখি বলো, রিভার্সিবল প্রসেসের জন্য, কিসের জন্য, রিভার্সিবল প্রসেসের জন্য, পরবর্তীর জন্য। ঠিক আছে, মাইনাস V1 থেকে V2 PdV। আর যেহেতু আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, তো আইডিয়াল গ্যাসের জন্য PV ইজ ইকুয়াল টু কি লেখা, nRT, আর P ইজ ইকুয়াল টু কি লিখবো, nRT বাই V। তাহলে এখানে যদি ইকুয়েশনটাকে বসাই তাহলে V1 V2 nRT বাই V ইজ ইকুয়াল টু DV। এবার nRT ইকুয়েশনটাকে বের করে দেবো কনস্ট্যান্টের জন্য, তো DV বাই V যদি করি V1 থেকে V2, তো আসবে হলো মাইনাস nRT লগ V2 বাই V1। দেখো প্রমাণ হয়ে গেল। নেক্সট একটা অঙ্ক, 2 মোল আদর্শ গ্যাসের আয়তন, উষ্ণতা দিয়েছে, সমস্ত পরবর্তী প্রক্রিয়ায় 25 লিটার করলে সর্বাধিক কার্য। এই সূত্রটা দিয়ে করতে পারবো, এই সূত্রটা দিয়ে করতে পারো। দেখো যেহেতু এখানে কি দিয়েছে লিটার, তো এই সূত্রটা দিয়ে করতে পারবো। তো W ইজ ইকুয়াল টু মাইনাস nRT লগ V2 বাই V1। দেখো মোল দিয়েছে কত সামথিং, মোল কিছুটা বড় মোল দিয়েছে, দেখো মোল দিয়েছে তোর কত, 2 মোল আদর্শ গ্যাস, তাই না, 2 মোল 10 ডিগ্রি 27-25, তো 2 মোল মাইনাস আর এর মান 8.314, আর টেম্পারেচার হলো কত তোমার 300 কেলভিন উষ্ণতা, এলএন তোমার হলো 25/10। ঠিক আছে, এলএন তোমার, এলএন তো না লগ নিয়ে নিতে হবে, তাই না, কি নিতে হবে, লগ নিয়ে নিতে হবে। যদি লগ নিয়ে নাও কি করতে হবে, 2.303 কি করতে হবে, গুণ করে দিতে হবে, আর কিছু না। 2.303 দিয়ে কি করতে হবে, জাস্ট গুণ করে দিতে হবে। আর এলএন দিয়ে করলে করা উচিত না, এলএন দিয়ে করলেও চলবে, কোনো অসুবিধা নেই। ধরো আমি এলএন দিয়েই করতেছি, তাহলে আমরা এলএন দিয়ে ধরো করি, এলএন দিয়ে করলে কি হবে, কিছু না, 2.30 তাহলে গুণ করতে হবে না। বাট তোমরা যদি মনে হচ্ছে না আমরা এলএন দিয়ে করবো, তাহলে NRT
ইন্টু 2.303 লগ V2/V1। তো এইভাবেও করা যায়, কোনো অসুবিধা নেই, আসবে। তো এটা যদি উত্তর বের করো তাহলে আসবে 4570.32 জুল মাইনাসে। চলো নেক্সট 11 নম্বর পেজ। দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি অপরবর্তী প্রক্রিয়া হয় কেন? দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে বুঝি আমরা যে গিবস মুক্ত শক্তি কি হয়, নেগেটিভ হয়। গিবস মুক্ত শক্তি কি হয়, নেগেটিভ হয়। নেগেটিভ হয় তখন ওটাকে আমরা কি বলি, স্পন্টেনিয়াস রিয়াকশন। স্পন্টেনিয়াস রিয়াকশন, স্পন্টেনিয়াস রিয়াকশন, ঠিক আছে, স্পন্টেনিয়াস রিয়াকশন বলি। এবার অপরবর্তী কেন হয় ওটা আগে বলে দিই। দেখো সিস্টেমের যে তাপগতীয় ব্যবস্থা রয়েছে, তাপগতীয় ব্যবস্থা, এই তাপগতীয় ব্যবস্থা সাম্যাবস্থায় বজায় রাখার জন্য, সাম্যাবস্থায় বজায় রাখার জন্য ইরিভার্সিবল পদ্ধতিতে হয়, ঠিক আছে। নেক্সট 0.1 মোল মিথাইল ক্লোরাইড গলানোর জন্য এন্ট্রপি পরিবর্তন। দেখো এন্ট্রপি পরিবর্তন আমরা জানি ডেল এস ইজিক্যাল টু ডেল এইচ ডিভাইডেড বাই টিবি। এখন যেহেতু 0.1 মোল বলেছে, তো 0.1 মোল ইন্টু যে কতটা পরিমাণ চেয়েছে দেখো ক্যালকুলেট করি, 1800 এবং 173.1, তো 1800 দিয়ে নিব আর 173.1, তো এটা যদি আমি ক্যালকুলেট করি, ঠিক আছে, তো কত আসতেছে, এটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো একটু ক্যালকুলেট করে নিই, দাঁড়াও। 0.1 ইন্টু 1800 ডিভাইডেড বাই 175.1, তো আসলো হলো তোমার কত, আর একবার করি, 0.1 ইন্টু 1800 ডিভাইডেড বাই 173.1, এটা আসলো তোমার এটা 1.039, এটাকে আমরা প্রায় 1.02 লিখে নিতে পারি, সরি 3 লিখে নিতে পারি, ঠিক আছে, হলো। এরপর মিথেনের সাথে আরএক্স এর অর্থাৎ ফ্রিডেল ক্রাফট যে রিয়াকশন তার ক্রিয়া কৌশল চেয়েছে, চলো ক্রিয়া কৌশল করা যাক। এই যে তোমার বেঞ্জিনের সাথে আরএক্স এর যে রিয়াকশন, এটার আর কি মেকানিজম চেয়েছে, মেকানিজম, তাই তো, চলো মেকানিজম করা যাক। দেখো প্রথমে কি করতে হয়, প্রথমে আমরা একটা যদি উদাহরণ নিই, ধরো আরএক্স নিয়ে নিই, তো আরএক্স এর কাছে থাকবে লোন পেয়ার, সেটা যখন অ্যালুমিনিয়াম অনাদ্র এলসিএল তে অনাদ্র মানে ক্লোরাইড না হয়, এটা কি করবে, ক্লোরিনের যেহেতু ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে তার জন্য এর সাথে রিয়াকশন করে আর সিএল পজিটিভ, যেহেতু ইলেকট্রন দিয়ে দিল পজিটিভ হয়ে গেলো, আর ইলেকট্রন অ্যালুমিনিয়াম নিয়ে নিলে তার জন্য নেগেটিভ চার্জ হয়ে গেলো, নেগেটিভ চার্জ, ঠিক আছে। এখন পরবর্তীতে কি হবে, বন্ডটা ভেঙে যাবে, যার কারণে উৎপন্ন হবে আমাদের সেই নিউক্লিয় ফাইল ইলেকট্রন লাভার AlCl4 মাইনাস। এরপর কি হবে, ধরো কোনো বেঞ্জিনের সাথে আমি রিয়াকশন করাচ্ছি সেই ইলেকট্রোফাইলের, তাহলে কি হবে, প্রথম স্টেপটা স্লো হওয়ার কারণে যে কোনো একটা কার্বনের সাথে যদি সংযুক্ত হয়ে যায়, ধরো একটা কার্বনের সাথে আমরা সংযুক্ত করে দিলাম এই কার্বনে, তো এর হাইড্রোজেন আর এর আর আছে, যার কারণে এখানে কি হবে, এর একটা পজিটিভ চার্জ আসবে, এবং এই পজিটিভকে কমানোর জন্য এখানে একটু রেজোনেন্স হবে, যার কারণে পরের স্টেপটা এমন হবে, এখানে কি আছে পজিটিভ চার্জ, আর এখানে নয় সরি, এখানে আসবে পজিটিভ চার্জ, এখানে বন্ড, আর এখানে এইচ অ্যান্ড টু আর, ঠিক আছে। তো এরপর কি করবে, আবার কি করবে, এবার এই রেজোনেন্স করবে হালকা, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে, বন্ড এ পজিটিভ আর এইচ এন আর, ঠিক আছে। এরপর এই যে তোমার এই যে তোমার প্রোডাক্টটা উৎপন্ন হলো তার রেজোনেন্স হাইব্রিড যদি আমরা আঁকি, রেজোনেন্স হাইব্রিড যদি আঁকি আমরা, তো হাইব্রিডটা দেখতে কেমন হবে, রেজোনেন্স হাইব্রিডটা দেখতে হবে আমাদের, যেহেতু দুটো পাইবন ছিল আর তারই বারবার রেজোনেন্স হচ্ছিল, তো জিনিসটা সম্পূর্ণরূপে গোলাকার না হয় আংশিকভাবে একটু গোলাকার করব। এবার আমরা যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের কথা বলি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের কথা বলি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের কথা বলি, তখন জিনিসটা কেমন হবে, তখন কি হবে, বেঞ্জিন থাকছে, এখন এই বেঞ্জিনের কি হবে, এই আর বন্ড সিএল আর AlCl3, একটু আগে যে আমাদের বন্ধনটা তৈরি হলো সেটা কি হবে, বন্ডটা কি হবে আর বন্ডের সাথে আর কি যুক্ত হয়ে স্লো রিয়াকশনের মাধ্যমে
আমাদের সেই আগের মতো যে সিচুয়েশনটা এইচ আর তেমন একটা পদ্ধতি শুরু হবে। এখন এখানে এটা কি হবে, আবার এই বন্ডটা আবার রেজোনেন্স করে এমন করে আগের মতো আবার একটা বন্দোবস্ত তৈরি করবে। যদি একদম ডাইরেক্ট আমরা দেখতে চাই তাহলে এখানে আবার একই টাইপের রেজোনেন্স হাইব্রিড আমরা দেখতে পাবো, ঠিক আছে। তারপর এই এর মধ্যে এই যোগের মধ্যে যদি আমরা AlCl4 মাইনাস দিয়ে দিই তাহলে শুধুমাত্র থাকতেছে বেঞ্জিন, তার উপরে আর, ঠিক আছে। চলো বুঝতে পারলাম আশা করি। চলো নেক্সট পার্টটাতে যাই আমরা, 12 নম্বর পেজ। তো 12 নম্বর পেজে কি আছে, দেখো 12 নম্বর পেজে কি আছে, আরএক্স এর সাথে আর কি বিক্রিয়া কৌশল শেষে করিয়ে দিলাম। এবার এই বেঞ্জিনকে আমরা কি বলে বেঞ্জিন হেক্সাক্লোরাইডে পরিণত করব। তার জন্য কি করব, তার জন্য কিছুই না, তার জন্য আমাকে নিয়ে নিতে হবে অনেক প্রচুর পরিমাণে ক্লোরিন। কত নিয়ে নিতে হবে, প্রচুর পরিমাণে ক্লোরিন, 3 অণু ক্লোরিন নিতে হবে ইউভি রেখে সাহায্যে, যার কারণে আমাদের উৎপন্ন হবে এখানে 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 এ হাতে এ হাতে এ হাতে ক্লোরিন এন্টার করে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা কি বলে বেঞ্জিন থেকে কি বানাতে হবে, আয়োডো বেঞ্জিন। তো বেঞ্জিন থেকে আয়োডো বেঞ্জিন বানানোর জন্য কি করতে হবে, প্রথমে তো H3PO2 দিতে হবে, বা ওর আমরা দিতে পারি C2H5OH, যার কারণে কি উৎপন্ন হবে, আমাদের উৎপন্ন হবে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এখন এর উপর যদি আমরা KI দিয়ে দিই তাহলে উৎপন্ন হবে আয়োডো বেঞ্জিন, ঠিক আছে। এখন এই মিথাইল গ্রুপ থেকে মিথানল অপসারণ কিভাবে করবো, তাই তো, মিথাইল গ্রুপ থেকে মিথানল অপসারণ কি করবো, ধরো এই যে টোলুইন, টোলুইনের উপর নিয়ে নিব আমরা ক্ষারীয় KMNO4, ক্ষারীয় KMNO4, যার কারণে উৎপন্ন হবে বেঞ্জোইক অ্যাসিড। আর এই বেঞ্জোইক অ্যাসিডের উপর যদি আমরা সোডা লাইম ইউজ করি NaOH আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার কারণে উৎপন্ন আমাদের বেঞ্জিন, হয়ে গেল আমাদের CH3 মুভ, ঠিক আছে। নেক্সট 13 নাম্বার রিয়াকশন, 13 নম্বর বলে কিচ্ছু নাই নাকি, হয়ে গেল, এটাই শেষ ছিল, এটাই শেষ ছিল নাকি, হ্যাঁ এটাই হয়তো শেষ। ঠিক আছে, যদি এরপরেও থাকে কোনো অসুবিধা নেই আমাকে বলো, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো রাধে রাধে, এখানে সমাপ্ত রাখতেছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।